অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা প্রশ্ন বিএনপির। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ভোট হবে আশ্বস্ত করলেন প্রেস সচিব। রাজধানীতে জামায়াতের সমাবেশে নেতাকর্মীর ঢল, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা আমিরের, ক্ষমতায় গেলে জনসেবক হওয়ার প্রতিশ্রুতি। বাংলাদেশকে পরিবারতন্ত্রমুক্ত করে জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার এনসিপির। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাটের অভিযোগ। এবং 14 ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে ফের কারফিউ। প্রয়োজন হলে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই শহীদদের স্মরণে ছাত্র দলের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজন সংশয় তৈরি হয়েছে। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। যতই দিন যাচ্ছে ফ্যাসিস্টের ষড়যন্ত্র শক্তিশালী হচ্ছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এনসিপি গণসংহতি ও গণ অধিকার পরিষদ নেতারা বলেন, বিচার সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন সহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এতে এনসিপি, গণসংহতি ও গণ অধিকার পরিষদ নেতারা বিচার ও সংস্কারের পাশাপাশি সংবিধান পরিবর্তন সহ ক্ষমতার বিকেন্দ্রীকরণের আহ্বান জানান। রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধচারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু এটা গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল না। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সন্দেশ ছিল। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিন দিন ফ্যাসিস্টের ষড়যন্ত্র বাড়ছে, এজন্য দ্রুত নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই কাজে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারব। বিএনপিকে উদার গণতান্ত্রিক দল উল্লেখ করে উদ্ভূত যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশাও জানান দলটির মহাসচিব। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময়সূচি অনুযায়ী দেশে ভোট অনুষ্ঠিত হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে কমিশন ও সব রাজনৈতিক দল কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে। আপনার বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছেন। বাংলাদেশকে স্বৈর ও পরিবারতন্ত্র মুক্ত করে জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এনসিপি। কক্সবাজারে জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি বলেন, দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেওয়া হবে না। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জেলাটিকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন মাহমুদ হোসেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবারের সফর ছিল কক্সবাজার ও বান্দরবান জেলায়। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত পথসভায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দেন এনসিপি নেতারা। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট মোদিকে উৎখাত করেছেন, মোদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইনোভার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ থেকে গডফাদার তন্ত্রের অবসান হয়েছে, এখন স্বৈর ও পরিবারতন্ত্র উচ্ছেদ করতে হবে। মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি, কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয়, কোন দলের বিপক্ষে নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এই জেলাকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হবে। পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। 14 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে রাত 8টা থেকে আবারও কারফিউ জারি করা হয়েছে। 72 ঘন্টায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে 283 জন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় সংঘর্ষে নিহতদের ময়না তদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে। মাসুদ পারভেজের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহ ডেস্ক রিপোর্ট। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় 5 জন নিহত হয়। তাদের সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে আইন লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মরদেহগুলো স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। এদিকে গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এক আদেশে জেলা প্রশাসন এ তথ্য জানায়। কারফিউ শিথিল হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। রাস্তাঘাটে স্বাভাবিক হয়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। লোকজন ঢুকিছে শহরে, কেনাবেচি করতেছে, এতে আমরা ঠিক আছে লস কিছুটা পোষায় নিতে পারবো। 2 দিন খুলতে পারি নাই, আজকে একটু খুলছি, যদি একটু বেচতে পারি তাহলে একটু কম লস হবে। টুকটাক কাস্টমার আইতাছে,
এই কয়েকদিন বন্ধ ছিল, দোকান খুলতে পারি নাই ঝামেলার কারণে। সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ৩ মামলায় আসামি করা হয়েছে ২৫০০ জনেরও বেশি, গ্রেপ্তার করা হয়েছে ২৫ শতাধিক। আটকগুলো থানা বিক্রি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে শাসক নয় জনসেবক হওয়ার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। লেভেল প্লেইং ফিল্ড, সকল গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামায়াতে ইসলামীর এই সমাবেশ, যেখানে উপস্থিত ছিলেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মের নেতারা। সারা দেশ থেকে দলটির নেতাকর্মীদের আগমনে যেন জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। গোপালগঞ্জে এখনো ফ্যাসিবাদের আখড়া রয়ে গেছে উল্লেখ করে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেন এনসিপি নেতা সার্জিস আলম। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি। আর মৌলিক সংস্কারের আগে নির্বাচন চান না গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন। সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। জাতীয় সমাবেশে বক্তব্য শুরু করার পরপরই অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2 বার এমন ঘটনার পরও বসেই বক্তৃতা শেষ করেন তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে জামাতের লড়াই চলবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে আগামীতে আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ক্ষমতায় গেলে শাসক নয় জনসেবক হওয়ার প্রতিশ্রুতি জানান ডাক্তার শফিক। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে। সকল প্রকার দুর্নীতি, দমন পীড়ন, চাঁদাবাজি সহ ফ্যাসিবাদকে রুখে দিতে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়। এমন প্রত্যয় জানিয়ে আগামীর দিনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাবেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হলে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। একে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। মানবাধিকার রক্ষায় নিজের দেশের মানুষের ওপর আস্থা রাখার পরামর্শ দেন তিনি। এমন উদ্যোগকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন সাধারণ মানুষ। বিস্তারিত রিজা খানের প্রতিবেদনে। অবশেষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে 2 পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। পাশাপাশি এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। যদিও মিশনের কার্যক্রম নিয়ে আগাম সন্দেহ পোষণ করেছেন সাধারণ মানুষ। জাতিসংঘের যে রোল প্লেটা করার কথা তারা তো কোথাও করতে পারতেছে না।
আমার দেশে আসা মানে এটা একটা দুর্বিসন্ধি কোনো একটা কার্যক্রমের অংশ। তা আমরা এটাকে কখনোই সাপোর্ট করতে পারি না। ফিলিস্তিনের যে কত কিছু হইল, জাতিসংঘ কিন্তু কোনো হেল্প করে না। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় ব্যর্থ জাতিসংঘকে এদেশে মিশন চালু করলে কোনো লাভ হবে না বলেও মত দেন তারা। মিডল ইস্ট এবং আমরা যদি তাকাই যে রাশিয়া এবং ইউক্রেন, ওটাও কিছু করতে পারে না। জাতিসংঘ আমেরিকা নিয়ন্ত্রিত, জাতিসংঘ অলরেডি ইসরায়েলের সমর্থন করে। একই মত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, গাজা, ইউক্রেন, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সহ কোথাও মানবাধিকার রক্ষার নজির নেই সংস্থাটির। জাতিসংঘের মাধ্যমে বড় আকারে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়েছে সেই দৃষ্টান্ত নাই। মানে আমি এখন গাজার কথা বললে তো আরো স্পষ্ট, যেখানে একটা জেনোসাইড হচ্ছে সেখানেই সে কিছু করতে পারছে না। বাইরের কোনো কাঠামো এনে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। আমি যখন এই ধরনের অফিস করি আমি কিন্তু ইমেজ সংকটে পড়ি, কারণ আমি এখন রীতিমতো গাজা ইত্যাদির সমান বিশেষ করো। তো যারা ইনভেস্টার তারা ভাববে বাহ ওখানে হিউম্যান রাইটস নিশ্চয়ই ঝামেলা আছে। আমার মূলে যেটা হবে যে আমি এমন কিছু করা হবে না যে আমি নিজেই আমার পায়ে গুলি মারছি, মানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে হলে জনগণের উপর আস্থা রাখার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। বাংলাদেশের হিউম্যান রাইটস বাংলাদেশের জনগণ ছাড়া সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক। বিধ্বস্ত গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 58,700 ছাড়িয়েছে প্রাণহানি। ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে কয়েকদিনের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া ইসরায়েল। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একাধিক অঞ্চলে 90 বার বিমান হামলা চালিয়ে আরো 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এরই মধ্যে বিধ্বস্ত উপত্যকাটিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসছে শিক্ষার্থীরা। অবরুদ্ধ এই অঞ্চলের শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষার আয়োজন করেছে। দেশটির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে প্রায় 1500 শিক্ষার্থী। ওদিকে টানা 7 দিনের সংঘাত আর কয়েকশো মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী ইসরায়েল ও সিরিয়া। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন দূত টম ব্যারাক। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 718 জনে। অন্যদিকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যের অধিকার চর্চার বাধা সৃষ্টি, নথি মুছে ফেলার নির্দেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেয়ায় দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গঠন করা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা প্রশ্ন বিএনপির। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ভোট হবে আশ্বস্ত করলেন প্রেস সচিব। রাজধানীতে জামায়াতের সমাবেশে নেতাকর্মীর ঢল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা আমিরের। ক্ষমতায় গেলে জনসেবক হওয়ার প্রতিশ্রুতি। বাংলাদেশকে পরিবারতন্ত্রমুক্ত করে জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান অঙ্গীকার এনসিপির। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাটের অভিযোগ। এবং 14 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে ফের কারফিউ। প্রয়োজন হলে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।